ঘরহীনরা ঘুম নেই চোখে, যুদ্ধে ছিন্ন ঘর বাড়ি দেশ, মাথার ভিতরে বোমার বিমান। এই কালো রাত কবে হবে শেষ? শত শত মুখ হায় কাতর, যশোর রোড যে কত কথা বলে। এত মরা মুখ আধ মরা পায়ে, পূর্ব বাংলা কলকাতা চলে। সময় চলেছে রাজপথ ধরে, যশোর রোডেতে মানুষ মিছিল। সেপ্টেম্বর হায় ৭১, গরু গাড়ি কাদা রাস্তা পিছিল। লক্ষ মানুষ ভাত চেয়ে মরে, লক্ষ মানুষ শোকে ভেসে যায়। ঘরহীন ভাসে শত শত লোক, লক্ষ জননী পাগলের প্রায়। রিফিউজি ঘরে খিদে পাওয়া শিশু, পেটগুলো সব ফুলে ফেপে ওঠে। এইটুকু শিশু এত বড় চোখ, দিশে হারা মা কার কাছে ছোটে। সেপ্টেম্বর হায় কাতর, এত এত শুধু মানুষের মুখ। যুদ্ধ মৃত্যু তবুও স্বপ্ন, ফসলের মাঠ ফেলে আসা সুখ। গতকাল ২৮শে জুলাই ২০২০ ছিল সাদাত ভাইয়ের জন্মবার্ষিকী। আজ দ্বিতীয় দিন। মেধা ৩ দিন ব্যাপী সাদাত ভাইয়ের জন্মদিবস পালনের উদ্যোগ নিয়েছে। আজ দ্বিতীয় দিবস। সাদাত ভাই ছিলেন একজন সাদা মনের মানুষ, আমাদের বাতিঘর ছিলেন শব্দটি বললে আসলে ভুল হয়। তিনি আমাদের মাঝে কোটি বাঙালির হৃদয়ে বসবাস করছেন আজীবন, চিরন্তর। তিনি সশরীরে নয়, মনের প্রাণে ধ্যানে সদা জাগ্রত। সাদাত ভাই একজন দার্শনিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক। সম্পর্কের দিক থেকে কারো স্বামী, কারো বাবা, কারো মামা, কারো চাচা, আরো কত কি। সর্বোপরি তিনি আমাদের জীবন শিক্ষক, এক অর্থে স্বপ্নের সওদাগর। ধন্যবাদ গোলাম মর্তুজা তাৎক্ষণিকভাবে সাদাত ভাইয়ের এই স্মারকগ্রন্থটি প্রকাশ করার জন্য। অজ্ঞতা হয়তো মেধার এই ক্ষুদ্র আয়োজনটি করা সম্ভব হতো না। স্মৃতিচারণ পাঠ করেছে নতুন প্রজন্মের আরিফ মল্লিক, বিন্যাস করেছে শিক্ষক নীরব আদ্র, সূচনা সঙ্গীত করেছে টেক্সাস অধিবাসী নাসরিন ইব্রাহিম রেজা। উল্লেখ্য, সাদাত ভাইয়ের অত্যন্ত প্রিয় গান একটি যশোর রোড। গানটির ভেতর তিনি মুক্তিযুদ্ধের ভয়াবহ দৃশ্য অনুভব করেন, দেখতে পান। গানটি তিনি সবসময় গুনগুন করতেন, আর আবেগতাড়িত হয়ে চোখের জলে আমরা অনুভব করতাম সাদাত ভাইয়ের অনুভূতি আর তার ভেতরের কষ্টটা। তিনি কখনোই মুক্তিযুদ্ধের এই ৯ মাস, এই দৃশ্য, কঠিন যে সময়টুকু তিনি পার করেছেন, তিনি ভুলতে পারতেন না। তাই চোখের জলেই আমরা তার কষ্টটা কিছুটা হলেও আঁচ করতে পারতাম। তবে আমরা স্বাধীনতা পেয়েছি, এটাই আমাদের সবার গর্ব।
স্বল্প সময় মেধার এই আয়োজন কিছুটা ত্রুটি বিচ্যুতি রয়েছে। আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সাদাত ভাই সারা জীবন নতুন মেধা, নতুন প্রজন্মের অনুসন্ধান করেছে। তাই এই আয়োজনে সবাই নবীন, কেবল আমি বাদে। মনে প্রাণে আমি এখনো চিরনবীন। আজকের এই আয়োজনে যাদের স্মৃতিচারণ করা হবে তারা হলেন আমাদের অত্যন্ত প্রিয় নাসিরউদ্দিন ইউসুফ, আমাদের বাচ্চু ভাই, লেখিকা সেলিনা হোসেন, শাহরিয়ার কবির, মইনুল হাসান সাবের, প্রিয় ব্যক্তিত্ব আমাদের শিল্পী আফজাল হোসেন, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং সবাই তাকে এক নামে চেনেন এবং ভালোবাসেন, ফরিদুর রেজা সাগর, আমাদের প্রিয় সাংবাদিক ভাই, একসঙ্গে বিচিত্রায় আমরা কাজ করতাম, আশরাফ কায়সার, রফিকুল নবী ভাই, শিল্পী রফিকুল নবী, আমরা ওনাকে রণবী বলেই ডাকতাম এবং রণবী নামটাও কিন্তু সাদাত ভাইয়ের দেওয়া। আমাদের প্রিয় ব্যক্তিত্ব মুনতাসির মামুন, ডেলি স্টারের সম্পাদক মাহফুজা নাম, মশিউল আদনান বিচিত্রার আমাদের সহকর্মী ছিলেন, এবং শিল্পী হাশেম খান। সার্বিক মুক্তির স্বপ্ন দেখেছিলেন নাসিরউদ্দিন ইউসুফ। শাহাদত চৌধুরী, যাকে আমরা সাচো বলে সম্বোধন করি, একজন ক্ষুদ্র মানুষ হিসেবে আমার বিবেচনায় স্বাধীনতা উত্তর বাংলাদেশের রেনেসার অন্যতম প্রধান প্রবক্তা বা সংগঠক। তার বিচিত্রার মধ্যে দিয়ে স্বাধীনতা উত্তর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন হতে শুরু করে। এ রাষ্ট্রীয়, সরকারি, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা সমস্ত কিছুতেই শাহাদত চৌধুরীর তার বিচিত্রার মধ্য দিয়ে প্রকাশ করে একদল মুক্তিযুদ্ধ ফেরত তরুণকে নিয়ে এ জায়গাগুলোকে স্পর্শ করেছিলেন। এসব মাধ্যমে যে মানুষগুলো কাজ করেছিলেন তাদের নতুন ভাবনা এবং দিক নির্দেশনা দিয়েছিলেন। নতুন রাষ্ট্র গঠিত হওয়ার পর বলতে গেলে বাংলাদেশের কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা ছিল না। আমরা হয়তো সংবিধানের মধ্যে দিয়ে 4 মূলনীতি পেয়েছিলাম, কিন্তু প্রশ্ন ছিল সেগুলো বাস্তবায়নের প্রক্রিয়া কি হতে পারে, সেখানে সরকারের ভূমিকাটা কি হতে পারে, বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা অথবা ব্যক্তির ভূমিকা কি হতে পারে। শাহাদত চৌধুরীকে মূল্যায়ন করতে হবে এভাবে যে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। একথা বলেই আমরা ক্ষান্ত হচ্ছি না, অথবা তার নামের সঙ্গে সাংবাদিক, মুক্তিযোদ্ধা একটা বিশেষণ যোগ করছি, কিন্তু আসলে শাহাদত চৌধুরী একজন মুক্ত মানব ছিলেন এবং মানুষের সার্বিক মুক্তির স্বপ্ন নিজে দেখেছিলেন এবং আমাদের সবাইকেও দেখিয়েছিলেন। তার সাথে আমার পরিচয় 1968-69 সালের দিকে গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থানের সময়। তিনি যখন রফিকুল নবী, হাশেম খান, মোস্তফা মানোয়ার, এমদাদ ভাই, কাইয়ুম চৌধুরী সহ অনেকেই, তাদের নাম এই মুহূর্তে স্মরণ করতে পারছি না, তারা প্রত্যেকেই আমাদের চলমান আইয়ুব বিরোধী আন্দোলনটাই ছিল। পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের যে বৈষম্য ছিল সেগুলোকে প্রাধান্য দিয়ে কিছু দেয়ালচিত্র আঁকতেন বিভিন্ন জায়গায়। আন্দোলন চলাকালীন, বিশেষত 21শে ফেব্রুয়ারির সময় সেগুলো প্রদর্শিত হতো। রাস্তার মোড়ে এগুলো দাঁড় করিয়ে দেয়া হতো এবং হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দেখত। এটার অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন শাহাদত চৌধুরী। শাহাদত চৌধুরী মূলত শিল্পী ছিলেন। তার শিক্ষা কেমন করে তুলে ধরতে হয়, কিভাবে ছবি আঁকতে হয়, কি করে রং রেখা সংমিশ্রণে একটা বিমূর্ত অথবা মূর্ত একটি চিত্র ক্যানভাসে আঁকবেন, এটাই কথা ছিল। কিন্তু আমাদের ইতিহাসের গতি এবং বাঁক এমনি এক অনিবার্য ঘটনাকে আহ্বান জানানো, সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। তিনি তখন তুলি ছেড়ে অস্ত্র হাতে নিলেন এবং মুক্তিযুদ্ধে
2 নং সেক্টরে খালেদ মোশাররফের অন্যতম সহযোগী ছিলেন। খালেদ মোশাররফ ছিলেন সেক্টর কমান্ডার। তারপরে যে লোকটি ছিলেন তার নাম ক্যাপ্টেন হায়দার। পরবর্তীতে মেজর হায়দার নামে সবাই চেনেন। এদের সঙ্গে 2 জন সিভিলিয়ান ছিলেন। তারা মূল ভূমিকা পালন করেছেন সেক্টর সংগঠিত করা। তাদের একজন শাহাদত চৌধুরীর অন্যতম শহীদুল্লাহ খান বাদল। দুঃখটা এই জায়গায় যে তিনিই চলে গেছেন, শুধু শহীদুল্লাহ খান বাদল বেঁচে আছেন। শাহাদত ভাই যে কাজটি তখন করতেন, আমরা মুক্তিযোদ্ধারা মেলা ঘরে বা মতিননগরে কোথায় থাকব, কোথায় খাব, কি ধরনের তাঁবুতে আমাদের জায়গা হবে, কোত্থেকে এসেছি, সেই তথ্যগুলো নেয়া এবং সেনাবাহিনী বাঙালি সেনাদের সঙ্গে আলাপ করা অথবা কাকে কোথায় পাঠালে অপারেশনগুলো সুষ্ঠুভাবে করা যাবে, সেই বিবেচনাগুলো তাদের ছিল। তারা মিলে এই কাজগুলো করতেন। আমাদেরকে যেমন স্নেহ করতেন, সেই সঙ্গে শাসনও করতেন। তার অনুজ বন্ধু হিসেবে আমি দুটোই পেয়েছি। ট্রেনিং শেষ করে আমরা যখন ঢাকা শহর এবং তার আশেপাশে অপারেশন করছি, আমাদেরকে বলে দিয়েছেন, তোমরা শত্রুকে মারবে, তাদের ঘাঁটি ধ্বংস করবে, কিন্তু নিজে অক্ষত থাকবে, কারণ তোমাদেরকে স্বাধীন বাংলাদেশ দেখতে হবে এবং তোমরাই স্বাধীন বাংলাদেশ গড়বে। আমরা সবাই মিলে স্বাধীন দেশটাকে গড়ব, সবার বসবাস যোগ্য করব। কারো কোনো অভিযোগ যেন না থাকে। অর্থ, খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার অধিকার সমূহের কোন রকম ব্যত্যয় যেন স্বাধীন দেশে না হয়। এজন্য তো আমাদেরকেই কাজ করতে হবে, কারণ আমরাই দেশটা স্বাধীন করব। স্মৃতি, অম্লান, সেলিনা হোসেন বাঙালির এই চরম দুঃসময়ে একজন অসীম সাহসী মুক্তিযোদ্ধা। তার বুক ভরা বেদনা নিয়ে এক নশ্বর পৃথিবী ছেড়েছেন। তিনি দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন। স্বাধীন দেশের সাংবাদিকতার জগতে সাপ্তাহিক পত্রিকার রুচি, মননশীলতা, আধুনিকতা বিকাশের ক্ষেত্রে একজন যোগ্য মানুষের মর্যাদায় নিজের অবদান রেখেছেন। তারুণ্যর ধ্রুবতারা শাহাদত চৌধুরী, শাহরিয়ার কবির। প্রচ্ছদ কাহিনীর বিষয় নির্বাচনের ক্ষেত্রে শাহাদত ভাইয়ের অসাধারণ মেধা ও সৃজনশীলতার পরিচয় ছড়িয়ে আছে 25 বছরের বিচিত্রায় এবং পরবর্তী পর্যায়ে সাপ্তাহিক 2000-এ, যার সূচনা ঘটেছেন ললনা পর্বে। তার বয়স তখন 25-এর নিচে, অথচ ম্যাচিউরিটির বিচারে 10 বছর এগিয়ে, যে কারণে সেই সময় বেশিরভাগ বন্ধু ছিলেন তার চেয়ে কয়েক বছরের বড়। ছাত্র ইউনিয়ন করতেন। বর্দা শহীদুল্লাহ কায়সারকে ভালোভাবে চিনতেন। আমার অগ্রজ আলমগীর ছিলেন তার ছোটবেলার বন্ধু। আমি যখন জহির রায়হানের আগ্রহে তার ইউনিটে ঢুকেছি সহকারী পরিচালক হিসেবে, শাহাদত ভাই একদিন বলেছিলেন, ছবির স্ক্রিপ্ট লিখবেন, মেজদার সঙ্গে পরিচিত হতে চান? একদিন নিয়ে গিয়েছিলাম মেজদার কাছে। তিনি তখন মনের মতো বউ বানাচ্ছিলেন। ছবির চিত্রনাট্য লেখার ব্যাপারে মেজদার কাছ থেকে খুব ভালো একটা উৎসাহ পাননি বলে ব্যাটে বলে এক হয়নি। তবে চিত্রজগৎ সম্পর্কে তার আগ্রহ জন্মেছিল তখন থেকেই, যা শেষ পর্যন্ত ছিল। পাকিস্তান আমলে চিত্রিতার পাতায় এবং বাংলাদেশ আমলে আনন্দ বিচিত্রায় এর পরিচয় পাওয়া যাবে। প্রথম পদক্ষেপটি তার, মঈনুল আহসান সাবের। রবীন্দ্রনাথের এরকম এক আকুতি আমরা তার কবিতায় লক্ষ্য করি। আজি হতে শতবর্ষ পরে ওনার খুব জানার ইচ্ছে হয়েছিল, কিছুটা বিস্ময় এবং খুব ক্ষীণ সন্দেহ বোধহয় মিশেছিল ওই কবিতায়।
এই যে তিনি এখন লিখছেন, শতবর্ষ পরে তার কবিতা কেউ পড়বে নিশ্চয়ই। পড়ে কি হবে পাঠকের অনুভূতি? যারা সৃজনশীল জগতের মানুষ, তাদের ভেতর এই আকুতি কাজ করে। পত্রিকার সম্পাদনা কিংবা আরো নির্দিষ্ট করে বললে সম্পাদকের দায়িত্ব পালন করা, বিশেষ করে একটি সাপ্তাহিক পত্রিকার, সৃজনশীলতার পর্যায়ে পড়ে। ছবি আঁকতেন, গল্প লিখতেন, সংগঠন করতেন, তারপর আপাদমস্তক সম্পাদক। সুতরাং শাহাদত চৌধুরী যথার্থই সৃজনশীল মানুষ। 1986 সালের 1 জানুয়ারি থেকে বিচিত্রা 97-এ এসে সরকারি সৃজনশীলতায় বদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত এই মানুষটিকে আমার কাছ থেকে দেখার সুযোগ হয়। শাহাদত চৌধুরীর মধ্যে ওই আকুতি আমি লক্ষ্য করিনি আজই হতে 100 বর্ষ পরে। তবে এও আমি নিশ্চিত করে জানি, না থাক তার আকুতি, আজ থেকে 100 বর্ষ পরে কেউ যদি 75-90 বছর আগের বাংলাদেশ নিয়ে গবেষণা করতে হয়, যে কোনো ক্ষেত্রের অবস্থা তার যদি পর্যবেক্ষণের ইচ্ছা জাগে, সদ্য স্বাধীন একটি দেশের মানুষের মনোজগৎ কিভাবে বদলে যাচ্ছিল, এ যদি কারো জানতে ইচ্ছে করে, তাকে অবশ্যই সাপ্তাহিক বিচিত্রার কাছে যেতে হবে। এক সময়ের অতি জনপ্রিয় পত্রিকা, আবার বহু সময় পর বাংলাদেশ গবেষণার কাজেও লাগবে। এর চেয়ে বড় প্রাপ্তি একজন সম্পাদকের কাছে আর কি হতে পারে? বেঁচে থাকি মায় মানুষের দল। আফজাল হোসেন। মৃত ব্যক্তিকে আমরা কি দেখব জীবিতদের ধর্মকর্ম ও সভ্যতার ম্যাজিক? এখন অখণ্ড অবসর চোখ বুজে দেখছে সে উৎসাহ তুমুল সবার শ্রেষ্ঠ সৎকারে। গোরের কোদাল হিসেবে এ হাতের সুনাম সংসারের সকলেরই জানা, অথচ একটি বৃক্ষ রোপণ করিনি কেউ। মৃতকে অনেক কিছু দেখানোর স্বাদ, অন্তত এই গর্ভটুকু। তুমি তো মরেই গেছ, আমরা আছি বেঁচে, আমরা বেঁচে থাকি মরা মানুষের দল। সাঁচো মানে আনন্দ। ফরিদুর রেজা সাগর। খুব অসময়ে চলে গেলেন শাহাদত চৌধুরী, আমার প্রিয় শাহাদত ভাই, সবার প্রিয় সাঁচো। সারা জীবনের সুসময়ের জন্য, সুরুচির জন্য যুদ্ধ করেছেন যে মানুষটি, খুবই অসময়ে চলে গেলেন তিনি। কিছু কিছু মানুষ থাকে যারা যেখানে দাঁড়ান সেখান থেকেই শুরু হয় নতুন একটি কিছু। এই মানুষগুলো যেখানে দাঁড়ান সেখানেই জমে যায় ভিড়। শাহাদত চৌধুরী এইরকমই একজন মানুষ ছিলেন। পরীক্ষার প্রশ্নপত্রে যদি পছন্দ মতো প্রশ্ন না আসত, তবে সেই প্রশ্নের উত্তরই দিতেন না শাহাদত চৌধুরী। আর যে প্রশ্নটা ভালো লাগত, সেই প্রশ্নের উত্তর এত সুন্দর করে দিতেন যে অন্য কোনো প্রশ্নের উত্তর না দেওয়া সত্ত্বেও বিস্ময়করভাবে এক এক পরীক্ষায় উত্তীর্ণ হতেন তিনি। জীবনের সব পরীক্ষায় এভাবেই একের পর এক উত্তীর্ণ হবার কৃতিত্ব শাহাদত চৌধুরীর। আজীবন যিনি তারুণ্যের প্রতিনিধিত্ব করেছেন, শুধু প্রতিনিধিত্ব নয়, নেতৃত্ব দিয়ে গেছেন তিনি। এই নেতৃত্ব দিতে গিয়ে কখনো নেতা হতে হয়নি শাহাদত চৌধুরীকে। তিনি থেকেছেন সবার মধ্যমণি, সবার ভালোবাসার মানুষ। সবসময় আড্ডা দিতে পছন্দ করতেন তিনি। শাহাদত চৌধুরী কখনো একা বসে আছেন এমন দৃশ্য ছিল বিরল, অথচ এই আড্ডা থেকেই বেরিয়ে এসেছে বহু প্রতিভাবান মানুষ। শুধু মানুষ কেন, তৈরি হয়েছে বহু নতুন নতুন আইডিয়া। চিরতরুণ শাহাদত চৌধুরী
তরুণদের সঙ্গেই কথা বলতেন, ভালোবাসতেন। যিনি স্বপ্ন দেখতে দেখতে জানতেন, আশরাফ কায়সার। যে মানুষটা অন্ধকারে খাঁ খাঁ সীমান্তে ছুটে বেড়াতেন দেশের মুক্তির সংগ্রামে, গেরিলাদের সঙ্গবদ্ধ করেছেন, তার হাতে তখন নেই রংতুরি, আছে রাইফেল। তার সৃষ্টিশীলতা তখন জল রঙে আঁকা বাংলার প্রকৃতি নয়, স্বাধীন বাংলাদেশের মানচিত্র অঙ্কনে। সেই মানুষটা স্বাধীনতা উত্তর বাংলাদেশের শরতের শেফালির এক বুক গন্ধ নিয়ে পূর্ণতা পেয়েছিলেন। চাননি মুক্তিযোদ্ধা বলে চিহ্নিত হওয়ার বাড়তি সুযোগ কিংবা বীরত্বের অযথা গল্প। তিনি জানতেন দেশ স্বাধীনের চেয়ে অনেক কঠিন দেশ গড়া, আর তাই স্বাধীন দেশের বিশুদ্ধ বাতাস বুক ভরে নিয়ে শুরু করেন নতুন যুদ্ধ সাপ্তাহিক বিচিত্রার মাধ্যমে। 2 নং সেক্টরের মেলা ঘর থেকে 1 নং ডিআইটি এভিনিউ, যুদ্ধের রণাঙ্গন থেকে মানুষের মুক্তির লড়াই। পেইন্টার, মুক্তিযোদ্ধা, সংগঠক, সাংবাদিক, সাংস্কৃতিক আন্দোলনের অগ্রণী শাহাদত ভাইয়ের আরো অনেক পরিচয় আছে বটে, তবে আমার কাছে তিনি স্বপ্নের ফেরিওয়ালা, যিনি স্বপ্ন দেখতে ও দেখাতে জানতেন। সাঁচো বলতেন ভবিষ্যতের কথা, কি করে দেশের সাধারণ মানুষের বেঁচে থাকা আরেকটু ভালো করা যায়, রাজনীতির কোন্দল কমিয়ে সুশাসন আনা যায়, অর্থনীতি কিভাবে আরো ভালো হতে পারে, এসব নিয়ে সুস্পষ্ট ধারণা রাখতেন তিনি। আর তাই 70 দশকেই বিচিত্রার প্রচ্ছদে উঠে আসে জনশক্তি রপ্তানির মতো আধুনিক ধারণা। গ্রাম পর্যায়ের অবস্থা জানাতে 10 বছর পর পর লেখা হয়, বাংলাদেশ একটি নাম, লক্ষ্য গ্রাম। নীতি নির্ধারণের আয়োজন করা হয় গোল টেবিলের। স্বচ্ছ ধারণা নিয়ে জন্ম নেয় ফ্যাশন কিংবা ফটোসুন্দরীর মতো নাগরিক বিষয়গুলোর। শাহাদত ভাই ছিলেন আগাগোড়া একজন আধুনিক মানুষ। তার জীবনযাপন, কথা বলার ভঙ্গি, বিষয়ে অবতারণা, অন্তর্দৃষ্টি সবকিছুতেই ছিল সময়ের চেয়ে এগিয়ে থাকার ছোঁয়া। আর তাই বয়সের ব্যবধানকে আমলে না নিয়ে তরুণদের সঙ্গে তিনি মিশে যেতেন অনায়াসে। শাহাদত ভাইয়ের প্রবল আকর্ষণ ব্যক্তিত্বে আমরা সবাই সাঁচো হতে চেয়েছিলাম। আমার বন্ধু শাহাদত, রফিকুন নবী। ছেলেবেলায় আমি থাকতাম নারিন্দার মনির হোসেন লেনে, আর শাহাদত হাটখোলায়। কেমন করে যে পরস্পরকে চিনে ফেলেছিলাম তার খুঁটিনাটি এখন আর তেমন মনে নেই। তবে ঢাকা শহর তো তখন নিতান্তই ছোটখাটো। এ পাড়ার ছেলে ও পাড়ায়, ও স্কুলের ছেলে এ স্কুলে। মতিঝিলের সদ্য ইট ফেলা জমিগুলো দখল করে করে খেলার মাঠ বানিয়ে খেলা আর দাপিয়ে ঝাঁপিয়ে বেড়াবার কমন কর্মকাণ্ড ছিল সবার। এসবের মধ্যেই পরিচয় ঘটত একের সঙ্গে অন্যের, এক পাড়ার খুদে গ্রুপের সঙ্গে অন্য পাড়ার। আর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানাদি। ভাষা আন্দোলন পরবর্তী সময়ে বিভিন্ন পাড়ায় সাংস্কৃতিক আন্দোলন হিসেবে প্রায়ই বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করত প্রগতিশীল ছাত্র জনতা। সেসবে গিয়ে পরিচয় হতো। কচিকাঁচার মেলা ছাড়িয়ে বড়দের সঙ্গে ঠাঁই মিলতে শুরুর সঙ্গে সঙ্গে আড্ডাটা কাজের উপযোগিতা পেয়ে যায়। শুরু হয় বিভিন্ন পত্রপত্রিকায় বসা। আমি তখন আর্ট কলেজের নিচু ক্লাসের ছাত্র হয়েও এ পত্রিকা সে পত্রিকায় টুকটাক ইলাস্ট্রেশন করে 2 পয়সা কামাই। একই সঙ্গে লেখাপড়ার অনীহাধারী
শাহাদত লেখালেখি দিয়ে পারিশ্রমিক নিতে শুরু করেছে। উভয়ই সেই উপার্জন খেলা খেলা মতন হলেও এবং যৎসামান্য হলেও তা নিয়ে উদ্দীপনার সীমা ছিল না। নিজের পয়সায় নাচ, সিনেমার ভালো ভালো ছবির টিকিট কিনতে পারা, পুরনো বইয়ের দোকানে যখন খুশি তখন বই কেনা অথবা ভাড়া নেয়ার কাজ চলে যেত খুব সহজেই। এবং তা যে কি আনন্দের বোঝানো কঠিন। এভাবে দোকানের হালকা এবং প্রাপ্তবয়স্কদের ছাপ মারা বই থেকে শুরু করে বড় বড় সাহিত্যের মধ্যে কখন যে আমরা ঢুকে পড়েছিলাম তা নিজেরাই টের পাইনি। পড়তে পড়তে খেয়াল ছিল কখন কখন মোটাসোটা বোরিং সব গ্রন্থ পড়া শুরু হয়। একবার তো শাহাদত রেগে গাই আমার মাঝে সিনক্লেয়ারের ইয়া চাউস উপন্যাস কিনতে দেখে। 64-তে আমি যখন ফাইনাল ইয়ারের ছাত্র, তখন প্রথম মজার ঘটনাটি ঘটল। ও দুম করে আর্ট কলেজে ভর্তি হয়ে গেল। ভর্তির ব্যাপারটিতে আমার কিছুটা যোগসাজশ ছিল বটে, তবে তার ভগ্নিপতি প্রখ্যাত শিল্পী এবং শিক্ষাবিদ শফিক হোসেন সাহেব, শিল্পী হাশেম খান, রকুনুজ্জামান খান দাদাভাই ছিলেন প্রধান ভূমিকায়। আর সবার উপরে ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, যিনি অত্যন্ত স্নেহে ঠাট্টা করে শাহাদতকে পরবর্তীতে বলতেন আইডিয়া মাস্টার। তাতে আড্ডা দেওয়াটা আমাদের আরও বাড়ল, বই কমল না। হয় আমার চিলে কোঠায়, নয়তো ওর হাটখোলার বাসায় ঘন্টার পর ঘন্টা আলাপ সালাপের আসর বসত। বিষয় সিনেমা, বইপত্র, লেখালেখি, আর্ট, কালচার, রাজনীতি, প্রেম প্রীতির ঘাইগাপ্পা, সঙ্গীত ইত্যাদি হরেক রকম। অংশগ্রহণকারী অন্যান্যদের মধ্যে নিয়মিত সদস্য ছিল শিলব্রত চৌধুরী, শেখ আব্দুর রহমান। অবাক হতাম দেখে যে পায়জামা পাঞ্জাবির ঢিলাঢালা শাহাদত তখন বদলে গিয়ে কি দারুণ স্মার্ট গেরিলা যোদ্ধা। সবাই দেখে যেমন আনন্দিত হতাম তেমনি গর্বিত, উৎকণ্ঠাও হতো খুব। শাহাদত যুদ্ধে গিয়েও জুনিয়রদের কবলেই পড়ে গিয়েছিল। ভেবেছিলাম এবারও বোধহয় বিপত্তিতে আছে, কিন্তু অভিভূত হয়ে আবিষ্কার করেছিলাম কনিষ্ঠ যোদ্ধারা কি অসাধারণ শ্রদ্ধা, ভক্তি দিয়েই না তাকে কাছে করে নিয়েছিল। যদিও আহ্লাদ করে ডাকত বুড়ো বলে। শাহাদতের কারণেই আমার আর মুক্তিযুদ্ধে ওদের সঙ্গে যাওয়া হয়নি। সেই না যাওয়ার আক্ষেপটি চিরকালই রয়ে গেল। শাহাদত বলেছিল ঢাকায় থাকার প্রয়োজন আছে, সবাই চলে গেলে গেরিলারা আইসা কি পাকিস্তানিদের বাড়িতে উঠব? খালেদ মোশাররফ বলেছেন ঢাকায় নিজেদের লোক থাকা প্রয়োজন। খালেদ মোশাররফ ছিলেন যুদ্ধ এবং যুদ্ধ পরবর্তীকালে তার প্রিয় ব্যক্তিত্ব। যুদ্ধে প্রকৃত বীর কেমন হয় তার একটি ছক আঁকা ছিল তার মনে মনে। সেটির সঙ্গে মিলে গিয়েছিল ওই সামরিক মানুষটির সবকিছু। ঠিক একই রকমটাই ছিলেন মেজর হায়দার। স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার বর্ণনাই ছিল তার প্রিয় বিষয়। বারবার স্মরণ করত শহীদদের। রুমি, আলতাফ ভাই সহ অনেকে বেগম জাহানারা ইমামের সহনশীলতাকে প্রতীক করে কেঁদেই ফেলত। কাঁদত যুদ্ধ করে পাওয়া স্বাধীন দেশের নানান দুর্দশা নিয়ে কথা বলতে গেলেও। এত বড় যুদ্ধ আর যুদ্ধ পরবর্তীকালে সুদীর্ঘ এই এতকালে দেশ, এত বছরের স্বাধীনতা প্রাপ্তির যে অভিজ্ঞতা, তার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে কেঁদে ফেলত ছেলে মানুষের মতো। এই কেঁদে ফেলার মনটি ছিল তার চিরকালের। আসলে বইয়ের শাহাদত আর ভেতরের শাহাদতের মধ্যে
তফাৎ ছিল আকাশ পাতাল। সেটুকু বুঝে নিতে হতো। বসে বসে হৈ হৈ করে এক নাগারে কথা বলতে থাকা আর তার প্রিয় বাতিক সামনে কাগজ ছিঁড়তে থাকা ব্যক্তিটি যে মনে মনে পরবর্তী সুর প্রচ্ছদ কাহিনী কিংবা আরো সিরিয়াস অন্য কোনো কথা ভাবত, তা বাইরে থেকে বোঝা সহজ ছিল না। আর ছিল কান কথায় বিশ্বাসী। দুর্মতিধারীরা এ বুদ্ধি খাটাত নিজেদের স্বার্থে। শাহাদত চৌধুরী ও বিচিত্রার সময়, মুনতাসির মামুন। বাংলাদেশের তখন সুসময়। 1968 শেষ হবে 1969 পদধ্বনি শোনা যাচ্ছে। তারপর যে সময়টা এলো তা দেখার সৌভাগ্য আর কজনের হয়। সেজন্যই ছিল সুসময়। এত বিচিত্র ধরনের বিচিত্র মনোভঙ্গির মানুষ আর কখনো এমনভাবে যুদ্ধবদ্ধ হয়নি। এরপর তো হঠাৎই চলে এলো 1971। আর সেই সময় শাহাদত চৌধুরী ওরফে সাচো বা শাহাদত ভাইয়ের সঙ্গে আমার পরিচয়। আমি তখন মফস্বল থেকে আসা ছাত্র, পরিবিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে। যোগাযোগটা বেশি কচিকাঁচার আসর ইত্তেফাক ও সাত ভাই চম্পার দৈনিক বাংলা সঙ্গে। আমাদের জেনারেশনের যারা লেখালেখি করেছি, শাহরিয়ার কবির, আলী ইমাম, বেবি মওদুদ, আজমিরি, ওয়ারেস, আরো অনেকের সঙ্গে যোগাযোগ হচ্ছে। কর্মপরিধি, চেনা জানার পরিধিও বাড়ছে। সকালে বাসা থেকে একেবারে বেরোই, বিশ্ববিদ্যালয়, পত্রিকা অফিস ঘোরাঘুরি করে ফিরি সন্ধ্যায়। তবে শাহরিয়ার আর আলী ইমামের পরিচিতি ও চেনাশোনার পরিধি ছিল বেশি। শাহাদত ভাই, হাশেম খান, রফিকুন নবী, মাহবুব তালুকদার, শামসুজ্জামান খান, এদের অন্য গ্রুপ। আমাদের বেশি সিনিয়র, প্রধানত শিল্পী গ্রুপ তারা। কিন্তু জুনিয়র লেখক গ্রুপ আর সিনিয়র শিল্পী বা লেখক গ্রুপের মধ্যে একটা যোগসূত্র হয়েছিল। কারণ ওই সময় লেখালেখি, সাংস্কৃতিক কর্মকাণ্ডের জোয়ার। শিল্পী, সাহিত্যিক, সিনিয়র জুনিয়র সব একাকার। এই সময় আমার সঙ্গে এদের পরিচয়। এর মধ্যে হাশেম খানি ছিলেন আমার মুখ চেনা, কারণ 1969 সালে প্রকাশিত আমার প্রথম বইয়ের প্রচ্ছদ এঁকেছিলেন তিনি। প্রায় প্রতিদিনই শাহাদত ভাইয়ের ছোট ঘরে একটা সময় আমরা যেতাম। প্রচ্ছদ কাহিনী কি হবে তা নিয়ে আলোচনা হতো। অধিকাংশ সময় বিচিত্রার কর্মীরাই প্রচ্ছদ কাহিনী লিখতেন। পরবর্তীকালে বাইরের কেউ কেউ লিখে দিতেন। আস্তে আস্তে আলোচনার মাধ্যমে নির্দিষ্ট বিভাগগুলো ঠিক হতে লাগলো। এর কিছু আইডিয়া আমাদের, কিছু শাহাদত ভাই। কিন্তু এসব ক্ষেত্রে কখনো না শাহাদত ভাই না আমরা কোনো কৃতিত্ব নেয়ার চেষ্টা করেছি। প্রতিদিনই নতুন নতুন আইডিয়া মাথায় খেলা করত। শাহাদত ভাইয়ের সামনে হয়তো সেটা বলতাম। কাগজ ছিঁড়তে ছিঁড়তে তিনি তা শুনতেন। পছন্দ হলে বলতেন, শুরু করো, না হলে আবার আলোচনা। তার আত্মার শান্তি কামনায়। মাহফুজ আনাম। শাহাদত চৌধুরীর সঙ্গে পরিচয় বিশ্ববিদ্যালয়ের দিনগুলোতে। আমি সে সময় সংস্কৃতি সদস্যের সাধারণ সম্পাদক। তিনি প্রগতিশীল আন্দোলনের একজন সক্রিয় কর্মী। বিশেষ করে 68-69 দিকে সাংস্কৃতিক আন্দোলন, 11 দফা আন্দোলন ও বিভিন্ন অনুষ্ঠানে তার সঙ্গে আমার ঘন ঘন দেখা সাক্ষাৎ হতো। এভাবেই ওনার সঙ্গে আমার বন্ধুত্ব। প্রথমত তিনি একজন চিত্রশিল্পী। শিল্পী হিসেবেই তার হাতে খড়ি। এ সময় আমাদের জাতীয় জীবনে সবচেয়ে বড় ঘটনাটি ঘটে, অর্থাৎ মুক্তিযুদ্ধ।
সে যুদ্ধে তিনি দেখেন একটি জাতির মুক্তির স্পৃহা কত গভীর হতে পারে এবং মুক্তির সেই লক্ষ্য অর্জনের জন্য একটি জাতি কতখানি ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। বলতে গেলে তখনকার সময়ে সাপ্তাহিক বিচিত্রা যে একটি নিজস্ব অবয়ব গড়ে তুলতে সক্ষম হয়েছিল তা শাহাদত চৌধুরীর এক অনন্য সৃষ্টি। সমাজ উন্নয়নে, রাজনৈতিক অর্থনৈতিক চেতনাবোধের সংস্কার সাধনে একটি সাপ্তাহিক পত্রিকাও যে ব্যাপক অবদান রাখতে পারে তা আমাদের কাছে জানা ছিল। তিনি সেটি করে দেখিয়েছেন, কিন্তু কাজটা তিনি এত সফলভাবে করলেন কি করে? এমন সফলতার জন্য আমি বলবো তার পেছনে দুটো জিনিস কাজ করেছে। এক হলো তার শিল্পী মন, আরেক হলো তার যোদ্ধা মন। পরস্পর দুটি সম্পূর্ণ বিপরীত ধর্মী অভিজ্ঞতা থেকে তার সাংবাদিকতায় প্রবেশ। এটাকে আমার কাছে একটা টার্নিং পয়েন্ট মনে হয়। তিনি এক হাতে রঙের তুলি রেখে অন্য হাতে স্টেন গান চালিয়েছেন, ফলে তার ভেতরে শিল্পী সত্তাটি যেমন প্রবল ছিল তেমনি প্রবল ছিল এই সমাজকে ভেঙে চুরে নতুন করে গড়ে তোলার প্রবল বাসনা। শাহাদত চৌধুরী সে এক মানুষ ছিল বহু বিন্দুতে সৃষ্টির সিন্ধু। মহসিউল আদনান। শাহাদত চৌধুরী 1943-2005। পিতার মৃত্যু শোকানুভূতি আমার অজানা। প্রিয় মানুষ, বন্ধুর চিরপ্রস্থানে স্তব্ধময় জীবনের চিত্র অজানা। জীবন দর্শন যার চিন্তার প্রতিফলনে প্রভাবান্বিত, তার অন্তিম সায়নের অনুভূতি আমার অপরিচিত। শাহাদত চৌধুরী আর নেই। খবরটি নিয়ে গেল আমাকে এক অচেনা অজানা শোক, স্তব্ধময় অনাকাঙ্ক্ষিত অনুভূতির জীবনে। এই মানুষটি তার স্বভাব বশেই শিখিয়েছেন লড়াই করতে, শিখিয়েছেন নৈতিকতার পক্ষে, মানুষের পক্ষে সিদ্ধান্ত নিতে। মোহমুক্ত থাকার কৌশল, মানবিক গুণ, অনুভূতি শানিত করার দীক্ষাও তার কাছ থেকে নেয়া। কিন্তু তিনিহীন এখনকার পর্বটি পার করার দীক্ষা নেওয়া হয়নি তার কাছ থেকে। তাই শূন্যতা এত বিশাল হয়ে পড়েছে অন্তরে। তিনি থাকলে এর সমাধান উত্তরণে পথও বলে দিতেন। আমার সব সমস্যার সমাধান ছিলেন শাহাদত ভাই। একটু অল্প বয়সেই পড়েছিলাম তার হাতে। নিউজ প্রিন্টের ছোট প্যাডের কাগজ ছিঁড়তে ছিঁড়তে আর অবিরাম গল্প বলতে বলতে কত সাধারণ মানুষের চিন্তাকে কত দূর যে তিনি নিতে পারতেন তা বোধহয় নিজেও কখনো ভেবে দেখেননি। সবসময়ই তরুণদের সুযোগ দিতেন। আমার মনে হয় গুরুত্ব দিতেন তুলনামূলক বেশি। যে চিন্তা অনেক পরিচিত প্রজ্ঞ হেসে উড়িয়ে দিত, সেটাই অনেক সময় শাহাদত চৌধুরীর দূরদর্শী মনকে আকৃষ্ট করত, আর অগ্রসর করে দিতেন তরুণের মনকে, কাটিয়ে দিতেন চিন্তার জড়তা। শাহাদত চৌধুরী ছিলেন তরুণদের প্রতিষ্ঠা পাবার প্ল্যাটফর্ম। তিনি শেখাতেন স্বপ্ন দেখতে এবং একই সঙ্গে তার বাস্তবায়নের পথও বলে দিতেন। পক্ষপাতহীন যুক্তির বিচারে বিশ্লেষণ করার ক্ষমতার দীক্ষা তিনি বক্তৃতার মাধ্যমে দিতেন না, বরং কাজ করার কৌশল পর্যবেক্ষণ করিয়ে বুঝিয়ে দিতেন। তার সান্নিধ্যে যারা কাজ করেছেন তারা কেউই শাহাদত ভাইয়ের সঙ্গে নিজের সম্পর্ককে একটি নির্দিষ্ট ছকে ফেলতে পারবেন না। তিনি যতটা নন বস, তার চেয়ে অনেক বেশি বন্ধু, শিক্ষক, অভিভাবক। সাংবাদিকতার জগতে আধুনিকতম মানুষটির অনুপস্থিতি হয়ে পড়লেন 29শে নভেম্বর 2005। শুধু চিন্তা ভাবনা দর্শনেই নয়, তার জীবনযাপনেও ছিল এর সুস্পষ্ট প্রতিফলন। শাহাদত ভাইয়ের দিন যাপনের খুঁটিনাটির গল্প শুনেই আমরা বুঝতাম একজন আধুনিক বাবা কেমন হয়।
কেমন হতে পারে একজন আধুনিক স্বামী, বন্ধু। পরিচয়ের প্রথম দিকে 93-94 প্রশ্ন করেছিলাম, আপনার প্রিয় ব্যক্তিত্ব কে? 3-4 জনের কথা উল্লেখ করেছিলেন। একজন হলেন আইনস্টাইন। তখন আমি পুরো শাহাদত চৌধুরীকে অনুধাবন করার শক্তি অর্জন করিনি। তাই উত্তরে কিছুটা ধাক্কা খেয়ে জিজ্ঞেস করেছিলাম, কেন আইনস্টাইন? থিওরি অফ লিবার্টি কিভাবে তার জীবন দর্শনের প্রভাব রাখে তা বোঝালেন অনেক সময় নিয়ে। যৌক্তিক এবং একই সঙ্গে প্রচণ্ড আবেগপূর্ণ এই মানুষটা ছিলেন অসম্ভব বিজ্ঞান মনস্ক। বলতেন, সাহিত্য চর্চা করার চেয়ে বিজ্ঞান চর্চা বেশি প্রয়োজন আমাদের। প্রয়োজন সময়ের সঙ্গে প্রতিনিয়ত প্রতিদ্বন্দ্বিতা করার মানসিকতা ও প্রস্তুতি। তার সম্পাদকীয় নীতিতেও ছিল এর সুস্পষ্ট ছাপ। পোশাক শিল্প, ঔষধ শিল্প, আধুনিক নগরী তৈরির জন্য আধুনিকতম প্রস্তাবনা তারই দেয়া। এদেশের প্রায় প্রতিটি ক্ষেত্রেই যারা সৃষ্টিশীল মন নিয়ে প্রথম কিছু করেছেন, তাদের নেপথ্য চালিকা শক্তি ছিলেন শাহাদত ভাই। তার হাত ধরেই এগিয়ে গিয়েছেন দেশের বহু খ্যাতনামা বিজ্ঞানী, অর্থনীতিবিদ, অভিনেতা, নেতা, শিল্পী, ব্যবসায়ী। তিনি বলতেন নিজ জীবনকে কিভাবে চালাতে হয়। বলতেন, কখনো জাজ অথবা দর্শক হতে যাবে না, তাহলে কষ্ট বাড়বে। যা ভালো মনে হয় করে যাবে। কে কি বলল, ভাবল, সেটা ভাবলে জীবনে কিছুই করা হবে না। শাহাদত চৌধুরী নিজের জীবনটাও এই মন্ত্রেই চালিয়েছেন। এখন শাহাদত চৌধুরী 2টি সনের ব্র্যাকেটে বন্দী, 1943-2005। আলোর দিশারি সৃজনশীল শাহাদত চৌধুরীর চিন্তা হয়তো আর এক রেখায় আলোকিত করবে না অন্ধকারকে, কিন্তু বহু বিন্দু বিচ্ছিন্ন আর দীক্ষায় দীক্ষিত সবাই মিলে ধরে রাখতে পারে আলোচিত সেই ধারা। তাহলে ব্র্যাকেট মুক্ত থাকবেন শাহাদত চৌধুরী। সময়কে অতিক্রম করবে শাহাদত চৌধুরীর নাম এবং স্বয়ং শাহাদত চৌধুরী। শাহাদত চৌধুরী ও আমাদের তারুণ্য। হাশেম খান। 69-এর গণ আন্দোলনের বিভিন্ন কর্মকাণ্ডে সে সময়ের চারুকলার ছাত্ররা ও আমরা 2 তরুণ শিক্ষক, রফিকুন নবী ও আমি, প্রত্যক্ষ বা কখনো পরোক্ষভাবে জড়িয়ে পড়েছিলাম। ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ, আওয়ামী লীগ ও কমিউনিস্ট পার্টির পোস্টার, ফেস্টুন ও মন্ত্রসজ্জার কাজে এবং সাংস্কৃতিক আন্দোলন ও অনুষ্ঠানে আমরা আনন্দের সঙ্গে সক্রিয়। শাহাদত চৌধুরী কখনো আমার সঙ্গে, কখনো রফিকুন নবীর পাশে প্রায় সার্বক্ষণিক সঙ্গী। চারুকলার ছাত্রদের নানা রকম আন্দোলন সংগ্রামের পরিকল্পনা এবং তা যথাযথভাবে বাস্তবের রূপ দেওয়ার বিষয়ে শাহাদতের মেধা ও পরামর্শ সর্বতোভাবে গ্রহণযোগ্য ও যথাযথ হিসেবে বিবেচিত হতো। শাহাদত চৌধুরী তার সেই তরুণ বয়সেই অনেকগুলো চমৎকার গল্প লিখেছিল। বেশিরভাগ প্রকাশিত হয়েছে ইত্তেফাকের সাহিত্য সাময়িকীতে। ছোট গল্পকার হিসেবে সেই সময়ই শাহাদত পরিচিত হয়ে ওঠে। আজ অনেকেই সে কথা জানে না, কিন্তু শাহাদত গুণ থাকা সত্ত্বেও একসময় লেখা বন্ধ করে দিল। 60-এর দশকের মাঝামাঝি থেকেই আমাদের তরুণ লেখক, শিল্পী, সাংবাদিকদের আড্ডার প্রধান কেন্দ্র হয়ে দাঁড়ালো আমার গোপীবাগের 3 নং গলির 25 নং বাড়ি। শাহাদত সেখানে নিত্যদিনের সদস্য। রফিকুন নবী, মাহবুব তালুকদার, বুলবন, ওসমান, আব্দুল বারাক, আলভি, মঞ্জুরুল হাই সহ অনেক লেখক শিল্পীর জমজমাট আড্ডা গোপীবাগের বাড়িতে। সাম্প্রতিক সাহিত্য, শিল্পকলা, সঙ্গীত, পত্রপত্রিকা ও দেশের রাজনীতি এবং পাক সরকার বিরোধী আন্দোলন, এমনি হাজার বিষয়ে আমাদের আলোচনা। আর এই আলোচনা থেকেই নানা রকমের কাজের, নতুন নতুন কাজের পরিকল্পনা। এই সময় কলকাতা থেকে এক শিশু সাহিত্যিক এখলাস উদ্দিন আহমেদ
ধীরে ধীরে সেও আমাদের গোপীবাগের আড্ডার সদস্য হয়ে গেল। তার এক যে ছিল নেংটি, সারা জাগানো শিশুদের বই, শাহাদাত ও আমার উৎসাহে দাদাভাই ইত্তেফাকের কচিকাচার আসরে ধারাবাহিকভাবে প্রকাশ করলেন। 60-এর দশক শাহাদাত চৌধুরী ও তার বন্ধু আমাদের কয়েকজনের জন্য ছিল অর্জনের দশক, নিজেকে শক্ত ভিতের ওপর দাঁড় করবার দশক, ভবিষ্যতের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেবার অভিজ্ঞতা সঞ্চয়ের মূল্যবান সময়। তাই দেখি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971-এ 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের পর অসহযোগ আন্দোলনের সময় মার্চের 12 তারিখ চিত্রশিল্পীরা যে দুঃসাহসিক পোস্টার ও চিত্র মিছিল বের করেছিল, একটিমাত্র লক্ষ্য বাঙালির স্বাধীনতা।